আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং গবেষক প্রফেসর ইজাজ হোসেন। তিনি দীর্ঘ 40 বছর বুয়েটের শিক্ষকতা পরে টেকসই জ্বালানি নিয়ে কাজ করছেন। আমরা এখন প্রফেসর ইজাজ স্যারের সঙ্গে উনার বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা এবং জ্বালানি সেক্টরকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত স্যার। স্যার, বিদ্যুৎ জ্বালানির এই যে ক্রাইসিস চলছে, সামনে নতুন নির্বাচন আসছে এবং নতুন গভর্নমেন্ট তৈরি হবে। নতুন গভর্নমেন্টের কাছে আপনার রিকমেন্ডেশন কি, কিভাবে সাস্টেইনেবল বিদ্যুৎ জ্বালানি এনশিওর করা যায় জনগণের? নতুন সরকার কিভাবে করবে সেটা তো ইমিডিয়েটলি বলা যাচ্ছে না। তাদের অনেক সময় অনেক রকম নিজস্ব চিন্তাধারা প্রায়োরিটি থাকে। আর এটা তো ওই সেন্সে নতুন না, ইন দ্য সেন্স দ্যাট এরা তো আগে আগে সরকারে ছিল, তারা তো জেনেছে তারা কত ভুল করেছে। তারাও কিন্তু অনেক ভুল করে ওই ভুলের মাসুল এর পরের সরকার এসে কারেক্ট করতে গিয়ে প্রথম দিকে করতে পেরেছিল, পরের দিকে তারা দিক হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তারা একটা যেটা বলে আমরা একটা বিলাস বহুল একটা চিন্তাধারায় চলে গেছে, এত মেগাওয়াট করব, এত কিছু করব, কোনো কিছুই হয় নাই। তা আমি বলি প্রথম জিনিসটা করতে হবে, তাদেরকে স্বীকার করে নিতে হবে যে আমাদের বিরাট একটা সমস্যা আছে, সংকোচন করতে হবে। এই সরকার যেরকম আমরা দেখেছি এনার্জি সেক্টরে, এই ব্যাংকিং সেক্টরে এই যে সংকোচনের তাহলে প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের এনার্জি সেক্টরে, এনার্জি পাওয়ারে একটা সংকোচনের করতে হবে, যাতে ব্যয়টা কমে। প্রথমে হচ্ছে ব্যয় কমানো, এবং ওর সাথে সাথে আর কোন কোন এনার্জি সাশ্রয়ী হতে পারে সেগুলা আনা। আমি মনে করি যে বাংলাদেশের এখন ভবিষ্যৎ নবায়নযোগ্যর উপরেই রাখতে হবে। কারণ নবায়নযোগ্য বিদ্যুতের দাম নর্মাল যেটা ডাইরেক্ট সোলার, এটা তো কমেই গেছে, জমির সমস্যা। কিন্তু আরেকটা যেটা ব্যাটারির উপর যেটা ডিপেন্ড করে, সেটা আমি মনে করি আগামী 10 বছরের মধ্যে তা একটা একটা আমূল পরিবর্তন আসবে ব্যাটারির প্রাইসিংয়ের উপরে, যাতে করে আমরা ইয়ে মানে নর্মাল ফসিল ফিউল থেকে বিদ্যুতের যা দাম হবে অন্য সময় আর কি, দিনের বেলা না, অন্য সময় সোলার থেকেও একই পড়বে। সো আমি যখন পাওয়ার প্ল্যান্ট করব, আমি দেখব কয়লায় বিদ্যুতে করব, নাকি গ্যাস বিদ্যুৎ করব, নাকি তেল করব, না নিউক্লিয়ার করব, না সোলার করব। হ্যাঁ, তখন দেখা যাবে যে সোলারটাই সবচেয়ে সাশ্রয়ী, তবে আমার জমি ব্যবহার দিতে হবে, আমার ওটাতে যাব। আমি মনে করি তখন জমি দেওয়াটাই সাশ্রয়, কারেক্ট ডিসিশন হবে, যে আমার ফুডের কথা অত না চিন্তা করে জমিটাকে ডিভোট করে দিলে ওইটা হবে। কিন্তু সেটা তো আর ইমিডিয়েটলি হচ্ছে না। আমি যদি আগামী সরকারের কথা বলি, তারা ইমিডিয়েটলি যেটা করা দরকার ইজ দ্যাট তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তাদেরকে তাদের 5 বছরে যদি মেয়াদ থাকে, এই 5 বছরের মেয়াদে বন্ধ করে দেব। এটা হলো ফার্স্ট একটা। আমি প্রত্যেক বছরে 1% করে রিনিউয়েবল এনার্জি বাড়িয়ে 5 বছরে 5% বাড়াবো। কিন্তু আমাদের কিন্তু বলাই হয়েছে যে আমরা 20% সোলার পাওয়ার করবো বাই 2030। সেটা করুক, সেটাই করুক, আর বেশি লাগবে না। ওটা করতে পারলেও কিন্তু আমাদের অনেক কিছু হয়ে যাবে। ওকে। আর আমাদের মনে হয় যে ওই বিলাসিতা ছেড়ে যদি লোডশেডিং করতে হয়, করতে হবে। গ্যাসের এবং গ্যাসের দাম তো অনেক বাড়িয়ে দিয়েছে, পাওয়ারেরটা একটু একটু ধীরে ধীরে বাড়াতে হবে। আর দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে, এনার্জির দক্ষ ব্যবহার, ইলেকট্রিসিটির দক্ষ ব্যবহার। আমি যদি এক্সাম্পল দিই, ওয়ালটন একটা ফ্যান এনেছে যেটা 40 ওয়াট নেয়, মাত্র 35 থেকে 40 ওয়াট নেয়, আর অন্য সব কিছু ফ্যানগুলো আমাদের 65 থেকে 100 ওয়াটের। তাহলে হাফ হয়ে যায়। এবং বাংলাদেশের সব ডিভাইস যদি বলি কোনটা কতখানি, আগে লাইট ছিল, এখন ফ্যান কিন্তু সবচেয়ে বেশি বিদ্যুৎ বাংলাদেশে করে ফ্যান। কারণ এটা দিনের বেলাও চলে, রাতের বেলাও চলে। লাইট কিন্তু রাতের বেলায় চলে। আর ফ্রিজও আছে, অনেক আছে, কিন্তু সব ডিভাইসের মধ্যে ফ্যানটাই হলো নাম্বার ওয়ান। তাই নাম্বার ওয়ান ডিভাইস যদি হাফ করে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে যে সবাইকে বুঝতে হবে যে তারা সাশ্রয়ী একটা যন্ত্র কিনতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্যাম্পেইন চালাতে মেসেজটা হবে। চালাতেই হবে কন্টিনিউয়াসলি। কিন্তু এটার কিন্তু আমরা যেটা বলি ইকোনমিক্স টার্মসে, যে প্রাইস বাড়ানোটাই সবচেয়ে তখন লোকরা বোঝে, কিন্তু ওইভাবে তো আমরা প্রাইস বাড়াতে পারবো না। হ্যাঁ,
আমি যদি 20 টাকা পার ইউনিট করে দিই বাংলাদেশে, তাহলে কিন্তু অনেক কিছু সমস্যা হয়ে যায়। অবশ্য অনেকেই তখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, তখন অন্য একটা জিনিস হবে, সেটা করব না। তবে আমি নবায়নযোগ্য বিদ্যুৎ যদি এই ডিসেন্ট্রালাইজড লেভেলে যদি করতে পারি, যেরকম ইরিগেশনে আনতে পারি, হ্যাঁ, সেগুলোও কিন্তু আমাদের এই সিস্টেমকে বেনিফিট করবে। তো এইসব সব কিছু চিন্তা করে এবং যেসব কথাগুলো আমি আগে বললাম সবগুলা করলে আমার মনে হয় যে সরকার ম্যানেজ করতে পারবে। স্যার, আপনি COP30 কিভাবে মূল্যায়ন করবেন? COP30 কীভাবে মূল্যায়ন করব, এটার তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমেরিকা নট অনলি তারা বলেছে যে তারা প্যারিস এগ্রিমেন্ট মানি না, তারা সব কিছু থেকে বেরিয়ে যাচ্ছে, এমনকি তাদের দেশে যে একটা রিসার্চ সেন্টার সেটাকেও বন্ধ করে দেওয়ার কথা বলছে। এটা অবশ্য ট্রাম্পের কথা, হ্যাঁ। ট্রাম্প এর আগেও করেছিল, কিন্তু দেখা গেছে তারপরে যখন অন্য সরকার এসেছে তারা আবার এটাকে নিয়ে এসেছে। সো আমি ওই সেন্সে খুব মনে করি না, কিন্তু এই কপে এই ট্রাম্পের ধাক্কা বিরাটভাবে লেগেছে, হ্যাঁ। সামনে কীভাবে আমি জানি না। সো ওইটার কারণে অনেক কিছু আমাদের আশা যেটা ছিল, যেটা আগাবে, এটা পিছিয়ে গেছে। যেমনি ফসিল ফুয়েলের ব্যাপারে কিছু হয়নি। তবে আমি যেটা দেখি সারা ওয়ার্ল্ডে রিনিউয়েবল এনার্জি যেইভাবে প্রোগ্রেস করতে পেরেছে দামের কারণে, প্রাইসিংয়ের কারণে, গ্রিড প্যারিটি যেটা বলি, গ্রিডের থেকে অন্যান্য বিদ্যুৎ যত দাম, রিনিউয়েবল এনার্জির দাম কাছাকাছি চলে আসছে। এইটার কারণে আমি দেখতে পাচ্ছি যে এই আমাদের এই ক্লাইমেট চেঞ্জের যে নেগোসিয়েশন, ক্লাইমেট চেঞ্জের যেসব কমিটমেন্ট, এগুলোর কারণে রিনিউয়েবল এনার্জি এত উঠে আসতে পেরেছে। এটাকে কন্টিনিউ করতে হবে। এটা একটা খুব খুব ভালো জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ওই পয়সা টয়সা পাওয়ার ব্যাপারটা, অ্যাডাপ্টেশনের ফান্ড টান, এটা একটু দুঃখজনক। এইটা কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে পুরা ওয়ার্ল্ড কিন্তু এখন একটা সাংঘাতিক সংঘর্ষের মধ্যে, ওকে, মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার অপচয় হয়ে যাচ্ছে যুদ্ধর জন্য, এবং অন্যান্য প্রত্যেকটা ইউরোপিয়ান দেশ কমিট করছে তারা তাদের আর্মামেন্ট বাড়াবে, আর্মি বাড়াবে, করবে, তাহলে তারা দেবে কোত্থেকে টাকা? তো এই সেন্সে আমি মনে করি আমরা সাংঘাতিক পিছিয়ে গেছি, যে অ্যাডাপ্টেশনের কাজগুলোও ভালো মতো হবে না। আমি লস ড্যামেজ যেসব কথাগুলো বলি, যেগুলো তো এখন আসেই না। তা আমি কপ এখানে দেখছি যে ঠিক আছে, এই অবস্থায় আছে। ফিউচারে হয়তো আবার আমেরিকা আবার আসবে এটার মধ্যে, এবং আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। ওইভাবে আমি এই কপটাকে দেখছি, যে ঠেকা দেওয়া আর কি এই কপটা। হ্যাঁ, একটু পিছিয়েছে, বাট আমি মনে করি অতখানি পিছায় নেই যে আমাদের অত চিন্তিত হওয়ার কারণ নাই। কারণ এই ইউরোপের সাথে আরও অন্যান্য আরেকটা জিনিস হচ্ছে, আমেরিকান গভর্নমেন্ট একটা কথা বললেই কিন্তু সব হবে না। ওদের দেশে কিন্তু স্টেটস আছে, স্টেটসরা কিন্তু নিজের ভাবে। আরেকটা হচ্ছে ওদের এখানে বড় বড় কর্পোরেশন যারা আছে, তারা জানে তাদের সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে হবে, হ্যাঁ। আমেরিকার ক্ষেত্রে না দু একটা এটা করলো, কিন্তু সারা ওয়ার্ল্ডের একটা কমিটমেন্ট থাকতে হবে। এখন ফসিল ফিউল রাখবে কি রাখবে না, এই বিতর্কটা কন্টিনিউ করবে, কারণ সৌদি আরেবিয়া ও যারা এই অয়েল প্রডিউসার, তারা এটা চাপ দিয়ে রাখবে। তবে CCS বলে যে প্রযুক্তিটি আছে, কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ, সেটা যদি সাকসেসফুল হয়, সেটা যদি কস্ট কমিয়ে আনা যায়, তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা কিন্তু ফসিল ফুয়েল ইউজ করতে পারবো, মাটির নিচে পুঁতে দেবো। আমাদেরও কিন্তু যেগুলো ডিপ রিজার্ভার আছে, সেখানেও কিন্তু মাটির নিচে পোতার সম্ভাবনা আছে। এবং আমাদের যে মাস্টার প্ল্যানে, সেখানে কিন্তু জাপানিজরা, জাইকার কনসালটেন্টরা লিখে গেছে ফিউচারে আমরাও কিছু কিছু এটা করব। তবে এটার কথা হচ্ছে যে এটার কারণে বিদ্যুতের দাম বেড়ে যাবে। এই দাম বৃদ্ধির এটা দেবে কে? ওয়েস্টার্ন কান্ট্রিরা যদি আমাদের কম্পেনসেট করে, হ্যাঁ, আমরা যদি সেই ফান্ডটা, কার্বন ক্রেডিটের ফান্ডটা আনতে পারি, তাহলে কিন্তু এই খেলাটা ভালো জমে যাবে, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যারা এই টাকাটা দেবে, তারাই যদি নিজের অন্যান্য এই জিনিসের জন্য, ওয়ারের জন্য, আর্মামেন্টের জন্য এটা ব্যবহার করতে হয়, তাহলে তো একটা সমস্যা রয়ে যায়। তো আশা করছি ভবিষ্যতে এগুলো ঠিক হয়ে যাবে, ইউক্রেন রাশিয়া ওয়ারটা থেমে যাবে, এবং আমাদের অতখানি একটা মানে যে আর্মির পিছনে, এই আর্মামেন্টের পিছনে অত খরচা হবে না। তখন আমরা এইসব জিনিসে এই টাকাটা আনতে পাবো এবং পাবো। বাংলাদেশের ভয়েস কেমন এই ক্ষেত্রে? বাংলাদেশের ভয়েস একদিক আগে খুব একটা ভালো ছিল না, এখন অনেক ইমপ্রুভ করেছে। এই থার্ড NDC থেকে আমরা লক্ষ্য করছি, তারা এই NDC 3-তে তারা ভালো একটা কমিটমেন্ট দিয়েছে, এবং মোটামুটি তারা এখন রিনিউয়েবল অল্টারনেটিভ এনার্জির দিকে মনোযোগী। অ্যাটলিস্ট যারা আমাদের ফোকাল পয়েন্ট যেটা বলি, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি, হ্যাঁ।
তো তারা ওইটা যদি কন্টিনিউ করে, এবং যেহেতু আমি বললাম আমাদের তো এনার্জিতে আমরা চাপে পড়ে গেছি, হ্যাঁ, কারণ আমাদের তো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে যাচ্ছি, ঠিক না? আমাদের হিসাবে দেখা যাচ্ছে যে আমরা 2030-এ 90% আমাদের ইম্পোর্ট করতে হবে, 90% জ্বালানি ইম্পোর্ট করতে হবে। তো সেখানে তো রিনিউয়েবল এনার্জি ইজ অবভিয়াস চয়েস, কারণ রিনিউয়েবল এনার্জি তো ফ্রি, সব দেশে আছে। হ্যাঁ, তা আমি গ্রহণ করবো না কেন? এতদিন দাম বেশি ছিল, কিন্তু দাম তো কমে আসছে। কমে আসলে, এমন একটা অবস্থায় আসলে যেটা আমরা ব্যবহার করতে পারবো, তা আমি করবো না কেন? আপনাদের কোনো হিসাব আছে 90% যদি ইনপুট ডিপেন্ডেন্ট হয়, মানে কত বিলিয়ন ডলারের বাংলাদেশের ইনপুট করতে হবে? এখন তো 12 বিলিয়ন মোরালেস। 20 বিলিয়ন, 20 বিলিয়নের মতো আমাদের ইম্পোর্ট বিল চলে আসবে 20 বিলিয়নের মতো আমাদের ইম্পোর্ট বিল চলে আসবে। আমরা যদি তাছাড়াও কিন্তু আমাদের এনার্জি সেক্টরে আরও অন্যান্য খরচা আছে। এখনই 20 বিলিয়ন, কিন্তু ফিউল ইম্পোর্ট হয়তো 12 বিলিয়ন, কিন্তু বাকিগুলা ক্যাপাসিটি চার্জ এগুলো তো ডলারেই যাচ্ছে, এবং এটা তো এই সেক্টরের জন্যই যাচ্ছে। হ্যাঁ, তো সেটা যদি আমি হিসাব করি, তাহলে আমরা দেখব আমাদের অঙ্ক আরও খারাপ হয়ে যাবে, আরও মিলবে না। কারণ আমাদের তো 24 বিলিয়ন থেকে 30 বিলিয়ন আসে আমাদের রেমিটেন্স, আর ওরকমই ধরনের একটা আমাদের এই আসে ফ্রম গার্মেন্টস, মানে নেট যেটা লাভ গার্মেন্টসের। হ্যাঁ, তো তার মধ্যে যদি আমাদের 25-30 বিলিয়ন ডলার চলে যায় এই জাস্ট এনার্জির কারণে, তো থাকে কি? আমাদের তো খাওয়া দাওয়া আরও অন্যান্য অনেক কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। সো ইটস এ খুব ফ্রাইটনিং সিচুয়েশন। তবে হয় কি, মানে নেচারের এমন একটা জিনিস আছে, সব কিছুর উপরে একটা একটা সে নিজেই একটা পথ খুলে দেয়, ঠিক না? যেমনি উপর থেকে পানি আসলে যদি বাধা পায়, সে নিজেই একটা পথ কি সৃষ্টি করে পানিটা চলে যাবে। সো ওইরকমই পথ সৃষ্টি হবে, কিন্তু এর মধ্যে যদি অরাজকতা সৃষ্টি হয়ে যায়, হ্যাঁ, তখন সমস্যা হবে। এনার্জির কারণে অরাজকতা হওয়ার একটা প্রবলেম থেকেই যায়। কারণ মানুষ এখন সচেতন হয়ে গেছে, তারা গ্রাম দেশেও বিদ্যুৎ চায়, তারা সবখানে এনার্জি চায়। হ্যাঁ, এখনও আমরা লাকি যে আমাদের জনগণ, 80% জনগণ এখনও কাঠ খড়কুটা দিয়ে রান্না করে। এটা তো একটা এনার্জি ট্রানজিশনের আন্ডারে এলপিজি ব্যবহার করা যদি আরম্ভ করে, তখন তো ডিমান্ড আরও বেড়ে গেল। হ্যাঁ, তো 1 থেকে 2 বিলিয়ন ডলার আরও ইম্পোর্ট করতে হবে আমার এনার্জি। তো সব কিছু ইম্পোর্টের কথা যদি আমি ভাবি, তাহলে তো চলবে না দেশ। হ্যাঁ, সো সেইখানে, আর যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে, গ্যাস আমরা পাচ্ছি না, কয়লা আমরা উত্তোলন করতে পারছি না, সো নবায়নযোগ্য বিদ্যুৎটা ইজ এ ভেরি ভেরি সর্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট fuel for Bangladesh.